এই, ছাড়ো না। না ছাড়বো না। আর একটু করি না। না বলছি না। জান, আর একটু প্লিজ জান। আমি আর পারছি না। তুমি কি বুঝতে পারছো না? তাছাড়া আমার অনেক কাজ আছে, ছাড়ো তো। যাও ছেড়ে দিলাম। তুমি গিয়ে তোমার কাজ করো। আমার থেকে তোমার কাজ বেশি জরুরি। রাগ করেছে বাবুটা? না আমি রাগ করি নাই। তা কি করলে রাগ কমবে? তারপর রাইসা আমাকে কাছে নিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণ আমরা দুইজন দুইজনের ঠোঁটটা চুষতে থাকলাম। তারপর রাইসা রান্নাঘরে চলে গেল আর আমি বসে রইলাম। আপনাদের তো পরিচয় দেওয়া হয় নাই। এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে আমার বউ রাইসা। আমরা প্রেম করে বিয়ে করেছি, তাই আমরা আলাদা থাকি। কারো পরিবার থেকে মেনে নেয়নি, তাই আমরা পালিয়ে বিয়ে করেছি। এইদিকে আমাদের ছোট একটা সংসার, কিন্তু সুখের কোনো অভাব নাই। সারাদিন খুনসুটি করেই কেটে যায়। আচ্ছা, এবার গল্পে আসা যাক না। আর বসে থাকা যায় না। না, রান্নাঘরে গিয়ে দেখি রাইসা কি করে। আমি রান্নাঘরে গিয়ে দেখি রাইসা রান্না করছে। শাড়ির আঁচলটা কোমরে গোজা। আমি রাইসাকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তারপর পাগলিটার ঘাড়ে নাক ঘষতে লাগলাম। আর এদিকে পাগলিটা রেগে বলল, আমাকে একটু শান্তিতে রান্নাও করতে দিবে না? সব সময় আদর করতে মন চায় তোমার। কেন? এত আদর কেন করতে মন চায় শুনি? আমি বললাম, আমি কি তোমাকে বিরক্ত করছি? আমি তো শুধু একটু জড়িয়ে ধরে রেখেছি। রাইসা বলতে লাগলো, একটু আগে না আদর করলা, এখন আবার তোমার এত আদর আসে কই থেকে? তা ছাড়ো, আমাকে শান্তিতে একটু রান্না করতে দাও। রান্না করতে হবে না। রাইসা বলতে লাগলো, আরে পাগল, রান্না না করলে খাবে কি? আমি বললাম, সমস্যা নাই, বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো। খাবার কিনে আনা লাগবে না। বাইরের খাবার খেলে শরীর খারাপ করবে। বাইরের খাবার তো খেতে ভালো লাগে। রাইসা রেগে গিয়ে বলল, তুই বলতে চাচ্ছিস তাহলে আমার খাবার মজা হয় না? আমি ভালো রান্না জানি না? আমি বললাম, জান আমি এইটা বলি নাই। রাইসা বলল, তুই এটাই বলছিস। ছাড় আমাকে। তুই আর আমার কাছে আসবি না। আর আজ রাতে তোর খাবার বন্ধ। আজ বলছি কেন, আজ থেকে তুই বাহিরেই খাবি। আমি আর খেতে দিব না। বলে কিনা বাহিরের খাবার ভালো। হুম। বাবু আমি সত্যি এটা বলি নাই যে তোমার রান্না খারাপ। রাইসা বলল, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই এক্ষুনি এখান থেকে যা। আরে, তুই যদি না যাস আমি আমার বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম। আমি কোনো উপায় না পেয়ে চলে আসলাম। কি বললাম আর কি বুঝলো। রুমে এসে বেলকনিতে দাঁড়িয়ে আছি আর ভাবতেছি কিভাবে পাগলির রাগটা ভাঙানো যায়। এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। রুমে গিয়ে দেখি রাইসা টিভি দেখছে। আমি গিয়ে রাইসার পাশে বসলাম। আমাকে দেখে রাইসা না দেখার ভান ধর করলো। আমি গিয়ে বললাম, সরি বাবু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ বাবু, আমি বলি নাই তোমার রান্না মজা না। তোমার রান্না অনেক মজা। আমি শুধু বলেছিলাম রেস্টুরেন্টে খাবার ভালো লাগে। তাই নাকি? ভালো তো, তাহলে রেস্টুরেন্টের খাবারই খাবা। আমার কাছে কি? বিশ্বাস করো বাবু, আমি এটা বলি নাই। সরো, আমি ঘুমাবো। আমি রাইসার পাশে গিয়ে বললাম, যান, আগে খাবার খেয়ে নাও, তারপর ঘুমাও। আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি তোমাকে ছাড়া খাবো না। ঢং দেখলে বাঁচি না। ঢং না, সত্যি। তুমি না খেলে আমি খেতে পারি বলো? তারপর আমি আর কিছু না বলে খেতে চলে গেলাম। রাইসা মনে মনে বলছে, আমাকে একটুও ভালোবাসে না। আর একবার সাধলেই তো আমি চলে যেতাম। মন খারাপ করে শুয়ে আছে, চোখগুলোতে পানি টলমল করছে। একটু পর দেখে আমি খাবার নিয়ে রুমে এসেছি। আমি খাবারের প্লেটটা টেবিলে রেখে রাইসার কাছে গেলাম। রাইসার কাছে গিয়ে বললাম, যান, আর রাগ করে থেকো না, দুজন একসাথে খেয়ে নেই। আমি খাবো না বললাম তো। আবার ডাকছো কেন? আর খেয়ে নাও, না খেলে শরীর খারাপ করবে তোমার। হোক খারাপ, তাতে তোমার কি? যাও, খেতে হবে না, বসে থাকো। ওই চলো না, বলে আমি হাত ধরলাম। রাইসা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি খাবো না। কথাটা শুনে আমার অনেক রাগ উঠে গেল। আমি রাইসাকে বললাম,
আমি এতক্ষণ ভালোভাবে বলছি, তাই তোমার ভালো লাগছে না? তো কি করবে? কি করব না আমি? তুমি দেখতে চাও কি করব? মুখে একটা ডেভিলের হাসি এনে বললাম। আর কথা না বাড়িয়ে রাইসাকে কোলে তুলে নিলাম। রাইসা আমার দিকে তাকিয়ে আছে। রাইসা ভাবিনি আমি এমন কিছু করব। আমি রাইসাকে কোলে নিয়ে সোফায় বসলাম। তারপর রাইসাকে কোলের উপর বসিয়ে রাখলাম। টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে খাইয়ে দিতে লাগলাম। রাইসা কিছু বলছে না, খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এইভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে। পাগলি একটা। তোমারই তো। আমার পাগলি? আচ্ছা, আমায় কখনো ছেড়ে যাবে না তো? সারা জীবন এভাবেই ভালোবাসবে তো? হুম, যতদিন আমার নিঃশ্বাস থাকবে তোমাকে এইভাবে ভালোবাসবো। বলে রাইসাকে আস্তে করে বুকে জড়িয়ে নিলাম। তারপর দুইজনের খাবার শেষ করে রাইসাকে খাটে নিয়ে শুয়ে দিলাম। আমি গিয়ে রাইসার পাশে শুয়ে পড়লাম। রাইসা আমার বুকে মাথা রাখলো। আমি পরম যত্নে রাইসাকে বুকে জড়িয়ে নিলাম। ডেকে দিলাম ঢেকে দিলাম ভালোবাসার চাদরে। দুনিয়াটা সত্যি কেমন যেন এক আজব কারখানা, যেখানে আজকাল যোগ্যতার কোনো দামই নেই। যার কাছে ভুরে ভুরে টাকা পয়সা আছে সেই ব্যক্তি সব সুবিধা পেয়ে থাকে সব ক্ষেত্রে। হায়রে নিষ্ঠুর দুনিয়া! এই দুনিয়াতে গরিবের জন্য কারো মন কাঁদে না, কিন্তু সৃষ্টিকর্তা তো আছেন, তিনি সব মুশকিল আসান করে দিবেন ইনশাল্লাহ। হে মাবুদ, তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও, তুমি আমার প্রতি সহায় হও। চাকরি ইন্টারভিউ দিতে এসে ইমরান তার সিরিয়ালের জন্য অপেক্ষা করছে আর মনে মনে এসব বলছে। হঠাৎ ডাক পড়লো ইমরানের। একজন পিয়ন এসে ইমরানের কে ডাক দিল। এখানে ইমরান হাসান কে আছে? এখন আপনার সিরিয়াল, আপনি ভেতরে আসুন। জি, আমি ইমরান হাসান। এই বলে ইমরান তার সার্টিফিকেটগুলো নিয়ে ইন্টারভিউ রুমে চলে গেল। রুমে ঢোকার সময় ইমরান সুন্দর করে ভেতরে বসে থাকা সবাইকে সালাম দিল। ইমরান সালাম দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে। অফিসারেরা সালামের জবাব দিলেন। প্লিজ সিট ডাউন, আপনি বসুন। ইমরান সুন্দর ও স্বাভাবিকভাবে চেয়ারে বসলো, যদিও ভিতরে ভিতরে অনেক নার্ভাস সে। তবুও তাকে দেখে সেটা বোঝার উপায় নেই, কারণ এর আগে ইমরান অনেক ইন্টারভিউ দিয়েছে, যার কারণে তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এর আগে অনেক ইন্টারভিউ দিলেও কোনো লাভ হয়নি, কারণ একটা চাকরিও ইমরান আজ পর্যন্ত পায়নি। তবুও মা বোনের মুখের দিকে চেয়ে ইমরান এখনও চেষ্টা করে যাচ্ছে। এদিকে অফিসারেরা ইমরানের সার্টিফিকেটগুলো খুব ভালো করে পরখ করে দেখছেন। একজন অফিসারের ইমরানের দিকে আর চোখে তাকিয়ে বলল, হুজুর সাহেব, আপনার রেজাল্ট দেখি সবই খুব ভালো, ভার্সিটির টপার ছিলেন মনে হচ্ছে। হুজুর ডাকটা শুনে ইমরান অভ্যস্ত, কারণ ছোট বড় সবাই তাকে এই নামেই ডাকে। অফিসারের কথা শুনে ইমরান একটা মুচকি হাসি দিল, কিন্তু আরেকজন অফিসারের কথা শুনে ইমরানের সেই মুচকি হাসিটা মুহূর্তেই বিলীন হয়ে গেল। সেই অফিসার ইমরানকে উদ্দেশ্য করে বললেন, শুধু ভালো রেজাল্ট হলেই কি আর চাকরি পাওয়া যায়? চাকরি পেতে হলে ভালো রেজাল্টের সাথে কিছু মাল পানীয় লাগে, বুঝলেন হুজুর সাহেব? এ কথা শুনে ইমরান দীর্ঘশ্বাস ফেলল। তার আর বুঝতে বাকি রইল না যে অফিসার তাকে কি বোঝাতে চাইছে। এবারেও ইমরান বুঝতে পেরে গেছে যে এই চাকরিটাও সে আর পাবে না। ইমরান তার পরিবারের সবাইকে নিয়ে না খেয়ে মরে যাবে, তারপরেও ঘুষ দিয়ে হারাম উপায়ে কোনোভাবেই সে চাকরি করবে না, কারণ এর থেকেও মরে যাওয়া শ্রেয়। আর ইমরানে সে সামর্থ্যও নেই এত টাকা ঘুষ দিয়ে চাকরি করার। ইমরান অফিসারদের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলল, মাফ করবেন জনাব, আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই হারামভাবে চাকরি পাওয়ার। চাকরিটা না পেলে হয়তো আমার আর আমার পরিবারের কিছুটা কষ্ট হবে হয়তো, তারপরেও আমি অন্যায়ের সাথে আপোষ করতে ইচ্ছুক নেই, আর আমার সে সামর্থ্য নেই। ইমরানের এ কথা শুনে একজন অফিসার বলে উঠল, জি হুজুর সাহেব, আপনি এখন আসতে পারেন, আমাদের আরও ইন্টারভিউ নিতে হবে। আর হ্যাঁ, সরি, আপনাকে আমরা চাকরিটা দিতে পারলাম না। ইমরান মুচকে হাসি দিয়ে বলল, জি স্যার, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলার উপর আমার পূর্ণ আস্থা আছে, নিশ্চয়ই তিনি এর থেকেও উত্তম কিছু আমার জন্য রেখেছেন, তাই হয়তো এই চাকরিটা আমার ভাগ্যে নেই। হাসি, আমার জন্য দোয়া করবেন। এই বলে ইমরান সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুটা মন খারাপ হয়েছিল ইমরানের, তবু সে নিজেকে সামলে নিয়ে মেসের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ইমরান। ছোটবেলায় 10ম শ্রেণীতে থাকতেই তার বাবা মারা যায়। মধ্যবয়সী মা আর দু বোনকে নিয়েই তার জগৎ সংসার। বড় বোনের বিয়ে হয়ে গেছে, ছোট বোনটা মাদ্রাসায় পড়ে।
অত্যন্ত ধার্মিক একটা পরিবার ইমরানের। ইমরানের বাবা খুব ভালো একজন মানুষ ছিলেন। ইমরান ঢাকা ভার্সিটির একজন মেধাবী ছাত্র। ছোট থেকেই খুব শান্তশিষ্ট আর মেধাবী ছেলে সে। তাই বাবা মারা যাওয়ার পর খুব কষ্ট করে লেখাপড়া করেছে সে। আল্লাহর রহমতে খুব সহজেই ভার্সিটিতে চান্সও পেয়ে যায়। যদিও সে ভার্সিটিতে চান্স পাওয়ার পর মা আর ছোট বোনকে রেখে ঢাকায় আসতে চায়নি। মায়ের বিশেষ জোরাজুরি আর বোঝানোর ফলেই অবশেষে ঢাকায় আসতে রাজি হয়েছে সে। হিমার অত্যন্ত পরহেজগার একটা ছেলে। চেহারায় যেন নূরের ঝলকানি ফুটে উঠছে। কি সুন্দর তার চেহারা, মায়াবী চেহারা, মুখে ঘন কালো সুন্নতি দাড়ি। মুখের এই ঘন কালো দাড়ি তার চেহারার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পরনে সুন্নতি পোশাক, মাথায় টুপি, তাগড়া জোয়ান আর সুদর্শন পুরুষ বলা চলে। প্রত্যেকটা দিনদার মেয়ের স্বপ্নে রাজকুমারের মতো। পড়াশোনা শেষ করে এখন চাকরির জন্য ঘুরছে। এতদিন টিউশনি পড়িয়ে নিজের খরচ চালিয়েছে আর গ্রামেই মাকে টাকা পাঠিয়েছে, কিন্তু এতে আর হচ্ছে না। ইমরান শুধু ছেলেদেরকেই পড়াতো, তার কোনো মেয়ে স্টুডেন্ট ছিল না। কারণ ইমরান তার চোখের হেফাজত আর ফিতনা থেকে বাঁচার জন্য মেয়ে স্টুডেন্টদেরকে কখনো পড়ায়নি। সবাই তাকে হুজুর বলেই ডাকে, কারণ ভার্সিটির কোনো মেয়ের দিকে ইমরান কখনো ইচ্ছে করে চোখ তুলে তাকায়নি। সবসময় চোখ নামিয়ে চলতো, নিজের হেফসের হেফাজত করে চলতো। ইমরান আপাতত একটি মেসে থাকে তার বেস্ট ফ্রেন্ড রেহানের সাথে। ইমরানের সংস্পর্শে এসে রেহানও হেদায়েতপ্রাপ্ত হয়েছে। রেহান ইমরানের অনেক প্রিয় বন্ধু। রেহান নানা কাজে ইমরানকে সাহায্য করে। রেহান প্রথম দিকে কিছুটা বখাটে স্বভাবের ছিল, কিন্তু ইমরানের সংস্পর্শে এসে রেহান আলোর পথ খুঁজে পেয়েছে। ইমরান রেহানকে বুঝতে শিখিয়েছে দুনিয়াতে কেন আল্লাহ তার বান্দাদেরকে পাঠিয়েছে। বুঝতে শিখিয়েছে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। বুঝতে শিখিয়েছে বেঁচে থাকার আসল মানে। যার কারণে রেহানও আজ হেদায়েতপ্রাপ্ত আর দিনের পথে ফিরে এসেছে। টিউশনি করিয়ে ইমরান তার পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। তাই একটা ভালো চাকরির সন্ধান করছে সে। ছোট বোনটাও আস্তে আস্তে বড় হচ্ছে, তার ভবিষ্যৎ নিয়েও ইমরানকে ভাবতে হয়। ইমরানের ছোট বোন ইকরাও লেখাপড়ায় খুব ভালো আর শান্তশিষ্ট ভদ্র একটি মেয়ে। ইকরাও তার পরিবারের অবস্থা ভালো করেই বুঝে, তাই কোনো সময় তার ভাইয়ের কাছে সে কোনো জিনিসের জন্য বায়না করে না, কারণ তেমন কিছু দেওয়ার সামর্থ্য তার ভাইয়ের নেই। এদিকে ইমরান অনেক কিছু ভাবতে ভাবতে মেসে চলে গেল। ইমরান রুমে ঢুকতেই রেহান ইমরানকে সালাম দিল। ইমরান সালামের জবাব দিয়ে বাড়তি কিছু না বলে চুপচাপ বিছানায় বসে পড়ল। ইমরানকে দেখে রেহান অবাক হয়ে বলল, কিরে ইমরান, তোর মুখটা এমন মলিন কেন রে? তার মানে আজও কি তোর চাকরিটা হলো না? না রে রেহান, এর চাকরিটাও হলো না। হো, বুঝতে পেরেছি, নিশ্চয়ই চাকরির জন্য তোর কাছে ওরা ঘুষ চেয়েছে। থাক, বাদ দে এসব কথা। জোহরের নামাজের তো সময় হয়ে গেছে, চল গোসল করে মসজিদে যেতে হবে। ঠিক আছে ইমরান। এই বলে দুই বন্ধু গোসল করে তৈরি হয়ে নামাজের জন্য মসজিদে চলে গেল। এদিকে দুপুর 1:30 বাজে। ফুল ভলিউমে মিউজিক সিস্টেমে ইংরেজি গান বাজছে রায়হান চৌধুরীর বাড়িতে। রায়হান চৌধুরী বাসায় নেই, মসজিদে গেছেন নামাজ পড়তে, এখনও আসেনি। এদিকে রায়হান চৌধুরীর স্ত্রী মৃত্যু বেগমের গান শুনে বুঝতে আর বাকি রইল না যে ওনার রাজকন্যা ঘুম থেকে উঠে পড়েছে। এদিকে কাজের মহিলা রহিমা খালা কানে হাত চেপে বলল, মেম সাহেবা, ওই যে আপনার রাজকন্যা ঘুম থেকে উঠা পড়ছে, এই জন্য তো এত জোরে জোরে ইংরাজি গান বাজতেছে। মৃত্যু বেগম নিরুপায় হয়ে বলেন, ইস, এই মেয়েকে নিয়ে না আর পারে না বাপু। এখনই যদি ওর বাবা বাসায় এসে পড়ে তাহলে তো একটা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে যাবে। ইউষা, ইউষা, ইউষা। ইউষাকে ডাকতে ডাকতে ঋতু বেগম ইউষার রুমের দিকে গেলেন। ইউষা, হ্যাঁ, এই ইউষাই হচ্ছে আমাদের গল্পের নায়িকা, মানে রায়হান সাহেব আর ঋতু বেগমের একমাত্র আদরের দুলালি। এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী ইউষা। একটা বড় ভাই ছিল, কিন্তু ছোটবেলায় পুকুরের পানিতে পড়ে মারা যায় সে ভাই। তাই তখন থেকে রায়হান সাহেব আর ঋতু বেগমের একমাত্র চোখের মনি ইউষা। রায়হান সাহেব আর ঋতু বেগম তাদের ছেলেকে হারিয়ে শোকে কাতর হয়ে গিয়েছিলেন। তারপর থেকে ইউষাকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন। কোনো সময় তেমন কোনো শাসন করেনি ইউষাকে, নয়নের মর্নিং করে রেখেছেন। আর সেটার ফল স্বরূপ ইউষা আজ এই অবস্থা, মানে আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে। হালচাল মডার্ন টাইপের মেয়ে ইউষা। যদিও রায়হান চৌধুরী আর ঋতু বেগম মোটামুটি ধার্মিক মাইন্ডের, 5 ওয়াক্ত নামাজ, জাকাত দেওয়া, গরিবদেরকে সাহায্য করা আর উদার মন মানসিকতার মানুষ দুজনেই, কিন্তু তাদের মেয়ে
হিউসা তাদের ঠিক উল্টো প্রকৃতির, নামাজ কালামের ধারে কাছেও নেই সে। আর কিছুটা রক্তটা আর জেদি সাহেবের মেয়ে হিউসা, যা বলে তাই করে। আজ হিউসার ভার্সিটি বন্ধ, তাই দুপুর 1টায় ঘুম থেকে উঠেছে। ভার্সিটি বন্ধ থাকলে দুপুর 1টা 2টার আগে বিছানা ছেড়ে উঠে না সে। আর ঘুম থেকে উঠেই মিউজিক সিস্টেমে ফুল ভলিউমে ইংরেজি গান না ছাড়লে তার পেটের ভাত হজম হয় না। তাই আজও দুপুর 1টায় ঘুম থেকে উঠেই মিউজিক সিস্টেমে ফুল সাউন্ডে গান ছেড়ে ব্যায়াম আর নাচানাচি শুরু করে দিয়েছে। বলতে গেলে এটাই তার দৈনন্দিন রুটিন। ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে গান না শুনলে তার পেটের ভাত যেন হজমই হয় না। পড়াশোনাতেও এতটা ভালো না ইউষা। ছোটবেলা যদিও ভালো ছাত্রী ছিল, কিন্তু দিন দিন যত বড় হয়েছে ততই কল্লায় গেছে সে। ভার্সিটিতে যায় শুধু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে। যতই হোক ইউষা দেখতে কিন্তু অনেক সুন্দরী। ভার্সিটি ছেলেদের লাইন পড়ে যায় তার পেছনে। এদিকে ঋতু বেগম ইউষার রুমে এসে দেখলেন যে ইউষা নাচানাচি করছে। ইউষা, ইউষা। মায়ের ডাক শুনে ইউষা মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, গুড মর্নিং মা। ঋতু বেগম গানটা বন্ধ করে দিয়ে বলেন, কি গুড মর্নিং? এখন বাজে দুপুর 1টা আর তুই বলছিস গুড মর্নিং? তোর কি মনে হয় সকাল এখনো তোর জন্য বসে রয়েছে? ইউষা কিছুটা বিরক্ত হয়ে বলল, উফ মা, গানটা কেন বন্ধ করলে? কেন বন্ধ করলাম মানে? ইউষা, তুই কি জানিস না তোর বাবা আগের মতো এসব আর পছন্দ করে না? এসব এবার বাদ দিয়ে নামাজ কালামে মন দেয়। যা ফ্রেশ হয়ে নামাজ পড় গিয়ে, যা বলছি। ইউষা বিরক্তি মাখা মুখ নিয়ে বলল, ওহ কামন মা, বাবা আগের মতো এসব পছন্দ করে না তো কি হয়েছে? আমি কি আমার ইচ্ছাদের মতো চলতে পারবো না? ইস, এত প্যারা আর ভালো লাগে না। আর তুমি এখন এখান থেকে যাও তো মা, আমাকে গান শুনতে দাও। আর হ্যাঁ, রহিমা খালাকে বলো আমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে আসতে। আর আমি এখন নামাজ টামাজ পড়তে পারবো না। এসব তুই কি বলছিস? নামাজ টামাজ পড়তে পারবি না মানে? ঠিকই বলেছি। দেখ ঈশা, তুই এখন যথেষ্ট বড় হয়েছিস। এতদিন তোকে নামাজ কালামের জন্য কিছু বলিনি। অনেক বড় ভুল করেছি তোকে নামাজের জন্য তাগাদা না দিয়ে। এখন থেকে নামাজ পড়া শুরু কর। ও কামান মা, এসব নামাজ টামাজ বুড়ো লোকদের কাছে। আর আমি তো এখন ইয়াং, এখন তো জীবন উপভোগ করার সময় আমার। আর নামাজ পড়ে বাকি মেয়েদের মতো ঘরের কোণে বসে থেকে আমি তো আর আমার লাইফটাকে বোরিং আর হেল করতে চাই না। বুড়ো হলে এসব নামাজ টামাজ পড়বো। এখন তুমি এখান থেকে যাও তো মা, ডিস্টার্ব করো না। আর রহিমা খালাকে গিয়ে বলো আমার গ্রিন টি দিয়ে যেতে। হে আল্লাহ, তোকে যে কে ঠিক পথে ফিরিয়ে আনতে পারবে তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। আমাদের দ্বারা তোকে হেদায়েতের পথে আনা সম্ভব না। হে আল্লাহ, তুমি এমন কোনো ব্যবস্থা করে দাও যাতে আমার মেয়েটা হেদায়েত পায়। ইসমা, এসব ব্যাকডেটেড কথাবার্তা বলো না তো। তুমি যাও এখান থেকে, সময় হলে নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিব। তোমাদেরকে চিন্তা করতে হবে না। যাচ্ছি, কিন্তু তোর বাবা এসে যদি দেখে তুই এইভাবে গান বাজাচ্ছিস তাহলে কিন্তু কেলেঙ্কারি হবে। হে আমি বলে দিলাম। হুফ, বাবা আসলে আমি গানটা বন্ধ করে দিব। এবার যাও তো। আর হ্যাঁ, আমার গ্রিন টি পাঠাতে ভুলো না কিন্তু। ইতু বেগম হতাশ হয়ে ঈশার রুম থেকে চলে গেলেন। এদিকে ঈশা আবার গান ছেড়ে নাচানাচি শুরু করে দিল। কিছুক্ষণ পর রায়হান সাহেব নামাজ পড়ে চলে এলেন। রায়হান সাহেব বাসার গেট পর্যন্ত আসতেই ঈশা তার রুম থেকে তার বাবাকে দেখে ফেলেছিল। হেই রে, বাবা চলে এসেছে, এই বলে ঈশা জলদি করে গানটা বন্ধ করে দিয়ে ওয়াশরুমে চলে গেল। রায়হান সাহেব ঈশাকে প্রচণ্ড ভালোবাসলেন। তিনি ইদানিং দিনের ব্যাপারে সিরিয়াস হয়ে উঠেছেন। উনি এখন দিন আখিরাত এসব নিয়ে বেশি চিন্তা করেন। তাই ঈশার এমন লাইফস্টাইল এখন ওনার মোটেও ভালো লাগে না। তাই ঈশার গান শোনা, অশালীন পোশাক পরা, ছেলে বন্ধুদের সাথে মেলামেশা করা, এসব একদম পছন্দ না ওনার। কিন্তু ঈশা এসব কিছুই তার জীবন কিন্তু ঈশা এসব কিছুকেই তার জীবন মনে করে, যেখান থেকে ঈশাকে ফিরিয়ে আনা অনেক মুশকিল। তাই রায়হান সাহেবের এখন একটাই চিন্তা, ঈশাকে কোনো দিনদার ছেলের সাথে বিয়ে দেওয়া। কিন্তু এমন ছেলে তিনি কোথায় পাবে? আর এমন মডার্ন মেয়ের জন্য এমনকি কোনো ফরহেজগার ছেলে আছে যে তার এমন মডার্ন মেয়েকে বিয়ে করে দিনের পথে ফিরিয়ে আনতে পারবে? তাই রায়হান সাহেবের এখন একটাই চিন্তা, ঈশাকে কোনো দিনদার ছেলের সাথে বিয়ে দেওয়া। কিন্তু এমন ছেলে তিনি কোথায় পাবেন? আর এমন মডার্ন মেয়ের জন্য এমনকি কোনো ফরহেজগার ছেলে আছে যে তার এমন মডার্ন মেয়েকে বিয়ে করে দিনের পথে ফিরিয়ে আনতে পারবে? রায়হান সাহেব বাসায় ফিরে ঈশাকে খুঁজছেন। ঈশা, মা ঈশা। রায়হান সাহেবের ডাক শুনে ঋতু বেগম রান্নাঘর থেকে এসে বললেন, ও তুমি এসে গেছো? ঈশাকে ডাকছো কেন? ঈশা তো ওর ঘরেই আছে।
হুম। ইউসি কি ঘুম থেকে ওঠেনি এখন? উঠেছে তো। ওকে একটু ডাক দাও তো। ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা আমাকে বলো? না, তুমি ইউসিকে গিয়ে বলো যে আমি ওকে ডাকছি। আমার রুমে ওকে আসতে বলো। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। ইতু বেগম ইউসাকে ডাকতে গেলেন। এদিকে রায়হান সাহেব রুমে গিয়ে ইউসার জন্য অপেক্ষা করছেন। ইতু বেগম ইউসার রুমে গিয়ে দেখলেন যে ইউসা ওয়াশরুমে ফ্রেশ হতে গেছে। ইউসা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমাদের রুমে আয়, তোর বাবা তোকে ডাকছে। ঠিক আছে মা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর ইউসা তার বাবার রুমে গিয়ে বলল, বাবা তুমি আমায় ডেকেছিলে? রে মা, আয় আমার কাছে, এখানে এসে বস। ইউসা তার বাবার কাছে গিয়ে বসলো। রায়হান সাহেব ইউসার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখ মা, তুই আমাদের একমাত্র সন্তান। তোর বড় ভাইটা মারা যাওয়ার পর থেকে তুই আমাদের সব। তোকে ছোট থেকে অনেক আদর যত্নে মানুষ করেছি। কোনোদিন তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। তুই যখন যা চেয়েছিস তাই দিয়েছি। তোর কোনো কাজে কোনো সময় বাধা দেয়নি। কিন্তু মা দেখ, তুই তো এখন যথেষ্ট বড় হয়েছিস, সব কিছু বুঝিস, তাই তোকে আর বোঝানোর কিছু নেই। মারি, এতদিন যা করেছিস করেছিস, কিন্তু এবার আর এসব করিস না। এবার থেকে নিজেকে শোধরানোর চেষ্টা কর। শোধরানোর চেষ্টা করবো মানে? মানে আমি বলতে চাইছি যে তুই যেভাবে জীবনযাপন করছিস সেটা একদমই ঠিক না। সম্পূর্ণ ভুল একটা জীবনযাপন করছিস তুই। এই যে তুই নামাজ কালামের ধারে কাছে দিয়েও যাস না, ছেলে বন্ধুদের সাথে মেলামেশা, গান, পার্টি করা, আমি এসবের কথা বলছি রে মা। এগুলো অত্যন্ত গুনহার কাজ। এতদিন আমি তোকে এসব করতে বাধা দিইনি, তোকে এসব নিয়ে কিছু বলিও নি। কিন্তু মারে, তোর এসব কাজের জন্য যে বাবা হিসেবে আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তো আমাকেও এসবের জন্য আখিরাতে পাকড়াও করবে। তখন আমি কি জবাব দেব? মানে আমার কাজকর্মের জন্য তোমাকে জবাব দিতে হবে কেন আল্লাহর কাছে? দিতে হবে, কারণ আজকে মসজিদের ইমাম সাহেব এ সম্পর্কে একটা হাদিস বলেছেন। হাদিসটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষ তার পরিবারবর্গের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তাদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। সহিহ বুখারী 1/222, হাদিস 893। অর্থাৎ পরিবারের প্রধান যে, সে পুরুষকে তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। আর তার পরিবারের সদস্যরা, অর্থাৎ তার স্ত্রী, তার সন্তানরা যদি গুনহারের কাজ করে আর সেই পুরুষ যদি তাদেরকে সেই কাজে বাধা না দেয়, তাহলে এটার জন্য তাকে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। বাবা আর মাকে সন্তানের গুনহার জন্য চুলচেরা জবাব দিতে হবে। তাই বলছি রে মা, তুই এখন থেকে নামাজ কালাম পড়া শুরু কর আর নিজেকে একটু শুধরানোর চেষ্টা কর। বাবা হিসেবে হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল এটাই যে আমি তোকে ছোট থেকে দিনের কোনো শিক্ষাই দিইনি। যদি ছোট থেকে তোকে দিনের শিক্ষা দিয়ে বড় করতাম, তাহলে হয়তো আজকের এই দিনটার জন্য আফসোস করতে হতো না। রায়হান সাহেব এভাবে ইউসাকে বুঝিয়ে যাচ্ছেন একের পর এক, কিন্তু ইউসা এক কান দিয়ে কথা শুনে আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। কোনো কথাই সে কানে তুলছে না। কি রে ইউসা, আমি যা যা বললাম মনে থাকবে তো? ইউসা কোনো মতে তার বাবার কথা সায় দিয়ে বলো, ঠিক আছে বাবা, মনে থাকবে। আচ্ছা শোনো বাবা, আমি এখন আসি, আমার আজকে এক জায়গায় যেতে হবে, বান্ধবীর জন্মদিন। সো আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। ইউসার মুখে কথা শুনে রায়হান সাহেব বললেন, এতক্ষণ আমি তাহলে তোকে কি বুঝালাম? প্লিজ বাবা, এখন আমাকে আর কিছু বলো না, আমি যাই, বাই বাই। এই বলে ইউসা এখান থেকে চলে গেল। রায়হান সাহেব হতাশ হয়ে ইউসা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি বাবা হিসেবে ব্যর্থ। আমি আমার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারিনি। একমাত্র তুমিই পারো আমার মেয়েটাকে হেদায়েত পথে আনতে। হে মাবুদ, এমন কোনো ব্যবস্থা করে দাও যাতে আমার মেয়েটা আলোর সন্ধান পায়। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি বাবা হিসেবে ব্যর্থ। আমি আমার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারিনি। একমাত্র তুমিই পারো আমার মেয়েটাকে হেদায়েতের পথে আনতে। হে মাবুদ, এমন কোনো ব্যবস্থা করে দাও যাতে আমার মেয়েটা আলোর সন্ধান পায়। এদিকে মসজিদ থেকে নামাজ পড়ে ইমরান আর রেহান মেসে ফিরে এলো। কিছুক্ষণ পরে ইমরানের ফোনটা বেজে উঠল। ইমরান ফোনটা হাতে নিয়ে দেখে তার মা ফোন করেছে। মায়ের নাম্বারটা দেখে ইমরানের মনটা আঁতকে উঠল। এবার সে মাকে কি জবাব দিবে চাকরির ব্যাপারে? ফোনটা বেজেই চলেছে, কিন্তু ইমরান ফোনটা ধরার সাহস পাচ্ছে না। এটা দেখে রেহান ইমরানকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার ইমরান, তখন থেকে তোর ফোনটা বেজেই চলেছে, কিন্তু তুই তো ফোন ধরছিসই না কেন? কেন রে, কে ফোন দিয়েছে? ইমরান আমতা আমতা করে বলল, মা ফোন দিয়েছে রে। হারে বেটা, তাহলে ফোনটা ধরছিস না কেন? আমি মাকে এবার চাকরির ব্যাপারে কি জবাব দেব বুঝতে পারছি না রে। খুব বড় মুখ নিয়ে বলেছিলাম মাকে যে আমার রেজাল্ট খুব ভালো,
তাই একটা না একটা চাকরি ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। কিন্তু এবারও তো কিচ্ছু করতে পারলাম না। আর মা হয়তো অনেক আশা নিয়ে বসে আছে। আরে বেটা, আগে ফোনটা ধর, নয়তো আন্টি খুব টেনশন করবে। এবার রেহানের কথা ইমরান ফোনটা রিসিভ করে মাকে সালাম দিল। ইমরানের মা সালামের জবাব দিয়ে বলেন, কি রে ইমরান, এতক্ষণ ধরে ফোনটা দিয়ে যাচ্ছি, তুই ফোন ধরছিলি না কেন? না মানে মা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, হয়তো ব্যস্ত ছিলি। আচ্ছা বাবা, তোর না আজ একটা চাকরির ইন্টারভিউ ছিল, সেটার কি খবর? ইমরান আমতা আমতা করে বলল, না মানে মা, চাকরিটা আমি পাইনি, আমাকে মাফ করে দাও মা, আমি তোমাদের জন্য এখনো কিচ্ছু করতে পারছি না। ছেলের মুখে এমন কথা শুনে তিনি বললেন, আরে দূর বোকা, এভাবে হাল ছেড়ে দিলে হবে? হাল ছাড়বি না একদম, আর হতাশ হবি না, কারণ আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দেবেন। আর নিশ্চয়ই আল্লাহর থেকেও ভালো কিছু আর নিশ্চয়ই আল্লাহ এর থেকেও ভালো কিছু তোর জন্য রেখেছেন, চিন্তা করিস না। হ্যাঁ, একদিন না একদিন ঠিকই একটা ভালো চাকরি তুই পেয়ে যাবি ইনশাল্লাহ। দোয়া করো মা আমার জন্য, কারণ সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহ সবার আগে কবুল করেন। আচ্ছা এবার বলো তো, কেমন আছো তুমি? আর আমার ইকরা কেমন আছে? কতদিন ধরে তোমাদের দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে তোমাদেরকে। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তুই কেমন আছিস বাবা? তোকেও তো কতদিন হলো দেখি না, সেই 5 মাস আগে বাড়িতে এসেছিলি, এরপর তো আর এলেই না। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতদিন বিভিন্ন ইন্টারভিউয়ের কারণে ব্যস্ত ছিলাম, তাই বাড়িতে আসতে পারিনি। তাই ঠিক করেছি পরশু বাড়িতে যাব ইনশাল্লাহ। তোমাদের জন্য মন কেমন যেন করছে। তাড়াতাড়ি আয় বাবা, তোকে দেখে আমার প্রাণটা জুড়াই। কিছুক্ষণ কথা বলে ইমরান ফোনটা রেখে দিল। পরশু বাড়িতে যাবে, তাই মা আর ছোট বোন ইকরার জন্য কিছু কেনাকাটা করতে হবে। তাই ইমরান দুপুরের খাবার খেয়ে রেহানের সাথে কেনাকাটা করতে বেরিয়ে গেল। এদিকে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য ঈশা ইচ্ছে মতো সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে গেল। তার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আছে, আর অনেক লোকজন আসবে আজ পার্টিতে, তাই এইভাবে সাজগোজ না করলে কি চলে? ঈশা একটা রয়্যাল ব্লু কালারের গাউন পরল। একদম রাজকুমারীর মতো লাগছে তাকে। তাকে দেখে কোনো ছেলে আজ চোখ ফেরাতে পারবে না। প্রায় বিকেলবেলায় ইউষা তার বান্ধবীর জন্মদিনে গিয়ে হাজির। ইউষা তার বান্ধবীকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, হে বাজি গার্ল, হ্যাপি বার্থডে, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কেমন আছিস? সুন্দরী, আমি তো ভালোই আছি। তোর কি খবর? আর আসতে তো দেরি করলি কেন? আরে আর বেস্টির জন্মদিন আর একটু সাজগোজ করবো না, তো ওই সাজতে একটু দেরি হয়ে গেছে। সুন্দরী, বুঝতে পেরেছি। তা আমার গিফট কোথায়? দাঁড়া একটু সবুর কর, তোর গিফট এনেছি তো। দে তাড়াতাড়ি দে, সবার আগে তোর কাছ থেকে গিফট নিব। ঈশা তার হ্যান্ডব্যাগ থেকে একটা গিফটের বক্স বের করে তার বান্ধবী ঈশিতাকে দিল। হেই নে তোর গিফট। থ্যাংক ইউ সুন্দরী। চল চল এবার কেক কাটবো। এই বলে সবাই কেক কাটতে গেল। কেক কাটা শেষে সাউন্ড বক্সে ফুল সাউন্ডে মিউজিক বাজিয়ে সবাই নাচানাচি শুরু করে দিল। জন্মদিনে উপস্থিত কয়েকটা ছেলে বারবার ঈশাকে ঘুরে ঘুরে দেখছিল। এটা দেখে ঈশিতা আয়ুষাকে বলল, দেখ দোস্ত, ছেলেগুলো কেমন করে তোর দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন তোর মতো সুন্দরী আর কখনো দেখেনি। আরে কার বান্ধবীকে দেখছে বলতে হবে না? ঈশিতা আর ঈশার কাছে এটা খুব নর্মাল একটা বিষয়। ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে তাকিয়ে থাকবে, এটা ওদের কাছে নর্মাল বিষয়। ঈশিতা আর ঈশা আবার নাচানাচিতে মনোযোগ দিল। কিছুক্ষণ পর একটা ছেলে এসে ঈশার বিনা অনুমতিতেই ঈশার হাতটা ধরে বলল, হে গর্জিয়াস লেডি, মে আই ডান্স উইথ ইউ? এভাবে বিনা অনুমতিতে হাতটা ধরাটা ঈশার একদম পছন্দ হয়নি। ঈশা রেগে মেগে কিছু না বলেই ঠাটিয়ে একটা চর বসিয়ে দিল ছেলেটার গালে। হাউ ডিয়ার ইউ টু টাচ মি? তো সাহস কী করে হলো আমার হাতটা না বলে ধরার? ঈশা রেগে একদম ফায়ার। সবাই চুপ হয়ে গেল। সেটা চর খেয়ে গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। এমন কিছু ঘটবে সে ভাবতেই পারেনি। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। ঈশিতা এসে ঈশাকে বলল, এটা তুই কি করলি ঈশা? ওকে চর মারলি কেন? ঈশা রেগে গিয়ে বলল, জানিস না স্টুপিডটা কি করেছে? ও আমার হাত ধরেছে, তাও আবার আমার বিনা অনুমতিতে। ওই ছেলে এবার রেগে গেল। হ্যাঁ মেয়ে, তোমার সাহস কী করে হয় আমাকে চর মারা? তুমি জানো আমি কার ছেলে? ঈশা রেগে গিয়ে বলল, তুই যার ছেলেই হোস না কেন, তাতে আমার কিছু যায় আসে না। তোকে যে খুন করিনি এটাই তোর ভাগ্য। কি বললে তুমি? যা শুনেছিস তাই বলেছি। ছেলেটার ঈশার এমন কথা শুনেই আরও রেগে গেল। তোকে আমি দেখে নেব,
তোর এই দেমাগ আমি ভেঙে দেবো মনে রাখিস। চারদিকে সবাই চুপ হয়ে সব কিছু দেখছে। এই মুহূর্তে এক ওয়েটার স্লিপ খেয়ে তার হাতে থাকা জুসের গ্লাস ইউষার গায়ে ফেলে দিল ভুলে। এরপর তো ইউষা রেগে মেগে আগুন হয়ে গেছে। হাউ ডিয়ার ইউ! আপনি আমার এত দামি ড্রেসটা নষ্ট করে দিলেন। সরি 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 ম্যাম, আসলে আমি ইচ্ছে করে করিনি। এটা তো শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ সরি ম্যাম। ইউষা রাগ এবার চরম পর্যায়ে চলে গেছে। ইউষা ঈশিতাকে বলল, আগে যদি জানতাম তোর বার্থডে পার্টিতে এমন কিছু ঘটবে তাহলে কখনো আমি এখানে আসতাম না। আমি চলে যাচ্ছি। এই বলে ইউষা রেগে মেগে হনহন করে চলে গেল। ঈশিতা অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ইউষার রাগের কাছে ঈশিতা টিকতেই পারল না। ওই ছেলে ওখানে এখন ওই দাঁড়িয়ে আছে। আর ঈশা থেকে বলেও, ঈশিতা তোর বান্ধবীর দেমাগ একটু বেশি, আমিও কি দেখে নেব বলে রাখলাম। এই বলে ওই ছেলেও সেখান থেকে চলে গেল। ইউষা রেগে মেগে বাসায় চলে এসেছে। নিতু বেগম ইউষাকে দেখেই বুঝতে পেরে গিয়েছিলেন যে কিছু তো একটা হয়েছে, তাই তিনি ইউষার পিছু পিছু তার রুম পর্যন্ত গেল। কিন্তু তার আগে ইউষা ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। ঋতু বেগম দরজার মধ্যে কড়া নেড়ে ইউষাকে ডাকছেন, ইউষা ইউষা ইউষা, দরজাটা খুল মা। আমি এখন দরজা খুলতে পারবো না, তুমি এখন থেকে যাও তো মা। আরে বাবা দরজাটা খোল, কি হয়েছে আমাকে বল। বললাম তো যাও এখান থেকে। ঋতু বেগম আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। ওদিকে ইমরান আর রেহান মার্কেট থেকে সব কেনাকাটা করে নিয়ে আসতো। ইমরান আগেই সব গোছগাছ করে নিল, কারণ পরশুদিন সে গ্রামের বাড়িতে যাবে। এদিকে ইমরান আগেই সব গোছগাছ করে নিল, কারণ পরশুদিন সে গ্রামের বাড়িতে যাবে। এভাবে 2 দিন পার হয়ে গেল। আজ ইমরান খুব খুশি, কারণ অনেক দিন পর আজ সে তার মায়ের কাছে ফিরে যাচ্ছে। ইমরান জোহরের নামাজ পড়েই রেহানের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ঢাকা শহরের ব্যাপার, এই শহরে জ্যাম থাকবে না তা কি কখনো হয়? প্রচুর জ্যামে আটকে পড়ে আছে সব গাড়ি। এদিকে ট্রেন ছেড়ে দেওয়ার সময়ও হয়ে গেছে। ইমরান কি করবে বুঝতে পারছে না। ইমরান রিক্সা থেকে নেমে পড়ল। এই নেন মামা, আপনি ভাড়াটা রাখেন, আমি আর একটু সামনে হেঁটে চলে যাব। এই বলে ইমরান রিক্সা ভাড়া দিয়ে এই জ্যামের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ হাঁটতেই ওদিকে জ্যাম ছেড়ে দিল। আয় হ্যাঁ, এ কি হলো? আমি রিক্সা থেকে নেমে পড়তেই জ্যাম ছেড়ে দিল। এ কথা বলে ইমরান মুচকি মুচকি হাসছে। যাই হোক, আরেকটু সামনে গিয়ে আরেকটা রিক্সা নিতে হবে। এই বলে ইমরান আবার হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই একটা গাড়ির সামনে এসে পড়লো ইমরান। আরেকটু হলেই চিৎপটাক। গাড়ির ড্রাইভার জোরে ব্রেক কষেছে বলে আল্লাহর রহমতে এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেল ইমরান। ইমরানের সাথে সাথে কালেমা পড়ল, আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। হে মাহবুদ, তোমার কাছে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আরেকটার জন্য বেঁচে গেলাম। ওদিকে গাড়িতে ছিল রায়হান সাহেব। উনি ড্রাইভারের এমন অসতর্কতার কারণে ড্রাইভারকে এক দান বকে দিলেন। আর তিনি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি ইমরানের কাছে এলেন আর ইমরানকে উদ্দেশ্য করে বললেন, আপনার কোথাও লাগেনি তো? কোথাও ব্যথা পাননি তো? জি না আঙ্কেল, আল্লাহর রহমতে আমার কিছু হয়নি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করেছে। আসলে আমার অফিসে একটা জরুরি মিটিং আছে, আর আমার একটু দেরি হয়ে গেছে, সেই জন্যই ড্রাইভারকে গাড়ি জোরে চালাতে বলেছিলাম। তাই হয়তো ড্রাইভার গাড়ি জোরে চালাতে গিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। আমি অত্যন্ত দুঃখিত। হারি নানা আঙ্কেল, দুঃখিত হবার কিচ্ছু নেই, আমি ঠিক আছি। তবে আপনার ড্রাইভারকে বলবেন যাতে একটু আল্লাহর নাম নিয়ে সতর্ক হয়ে ড্রাইভিং করে, কারণ রাস্তায় তো যে কোনো সময় যে কোনো কিছু ঘটতেই পারে। জি, আমি ড্রাইভারকে বলে দিব যাতে সে আরও সতর্কতার সাথে গাড়ি চালায়। আচ্ছা, আমি আসি, আমার মিটিংয়ের সময় হয়ে গেছে আর আজ একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে যাবেন। এই বলে রাহেন সাহেব গাড়িতে উঠে পড়লেন আর চলে গেলেন। হঠাৎ করে ইমরান তার পায়ের কাছে একটা জিনিস লক্ষ্য করলো। আরে, এটা তো একটা মানি ব্যাগ, মনে হয় ওই আঙ্কেলে গাড়ি থেকে নামার সময় হয়তো পড়ে গিয়েছে। ইমরান মানি ব্যাগটা হাতে তুলে নিল, আর যখন সামনে তাকালো ততক্ষণে রায়হান সাহেবের গাড়ি তার চোখের আড়াল হয়ে গেল। হায় আল্লাহ, ওনার গাড়িটা তো আর দেখতে পাচ্ছি না, এত তাড়াতাড়ি চলে গেল। এখন আমি কি করি? এটা তো ওনাকে ফেরত দিতে হবে। হয়তো এটার মধ্যে অনেক টাকা আর প্রয়োজনীয় জিনিস আছে, যা ওনার খুব দরকারি। এখন আমি কি করব? এদিকে তো আবার আমার ট্রেন ছেড়ে দিবে, আর এদিকে ওনার বাসা বা অফিস কোথায় সেটা তো জানি না। হে আল্লাহ, এখন আমি কি করব? কিছু একটা উপায় বের করে দাও, হে মাবুদ, কিছু একটু বুদ্ধি দাও। এই বলে ইমরান চিন্তায় পড়ে গেল, কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ মাথায় এলো, আচ্ছা, ওনার মানিব্যাগে হয়তো কোনো কার্ড বা ঠিকানা থাকতে পারে,
কিন্তু মানিব্যাগটা কি খোলা ঠিক হবে আমার? কিছুই তো বুঝতে পারছি না। কি করব? এটা খুলে কি দেখব যে এটার ভিতরে কোনো ঠিকানা আছে কিনা? ইমরান কিছুটা চিন্তায় পড়ে গেল। এক পর্যায়ে ঠিক করলো যে সে খুলেই দেখবে যে এতে কোনো ঠিকানা আছে কিনা, কিন্তু অন্য কিছুতে সে হাত দিবে না। ইমরান আল্লাহর নাম নিয়ে মানিব্যাগটা খুলল। মানিব্যাগটা খুলতেই চোখের সামনে একটা কার্ড পেল, যেখানে রায়হান চৌধুরী একটা ভিজিটিং কার্ড দেখতে পেল, যেখানে ওনার নাম, পেশা এবং অফিসের ঠিকানা দেওয়া ছিল। ইমরান কার্ডটা হাতে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, তাহলে ওনার খোঁজ অবশেষে পেয়েই গেলাম। ও, উনি তাহলে চৌধুরী টেক্সটাইলের মালিক। যাই, এটা ওনাকে দিয়ে আসি। হয়তো এটার জন্য ওনার অনেক হয়তো এটার মধ্যে ওনার অনেক দরকারি জিনিস থাকতে পারে। এই বলে ইমরান মানিব্যাগটা ফেরত দেওয়ার জন্য রাহান সাহেবের অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে অফিসে পৌঁছে রাহান সাহেব বুঝতে পারলেন যে তার মানিব্যাগটা হারিয়ে গেছে। উনি সারা অফিস তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু পেলেন না। উনি কিছুটা অস্থির হয়ে পড়েছিলেন এটার জন্য, কারণ উনি মানিব্যাগের ভিতরে ওনার টেক্সটাইলসের একটা দরকারি ডকুমেন্টের ছিল। ডকুমেন্টটা আকারে ছোট ছিল, তাই তিনি মানিব্যাগেই রেখেছিলেন। এটা না পেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হে আল্লাহ, আমার মানিব্যাগটা কোথায় পড়লো? এখন কি হবে? হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন আমার মানিব্যাগটা খুঁজে পাই, নয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিছুক্ষণ পর ইমরান মানিব্যাগটা নিয়ে রায়হান সাহেবের অফিসের সামনে পৌঁছে গেল। অফিসের গেটের সামনে আসতেই দারোয়ান হিমানকে আটকে দিল। হিমানকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম, আমি ভেতরে যাব রায়হান সাহেবের সাথে দেখা করতে। ওয়ালাইকুম আসসালাম, আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে স্যারের সাথে? জি না। তাহলে আপনি যেতে পারবেন না, কারণ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্যার কারোর সাথে দেখা করেন না। দেখুন ভাই, আপনার স্যারের একটা দরকারি জিনিস আমার কাছে আছে, এটা ওনাকে ফেরত দিতে হবে। আমি এটা ফেরত দিতেই এখানে এসেছি। দরকারি জিনিস মানে? দরকারি জিনিস। আপনার স্যারের মানিব্যাগ রাস্তায় পড়ে গিয়েছিল, আমি সেটা পেয়েছি, আর এটাই ওনাকে ফেরত দিতে এসেছি। ও আচ্ছা, দাঁড়ান, তাহলে আমি স্যারকে ফোন করে আপনার ভেতরে যাওয়ার অনুমতি নিয়ে নিচ্ছি। এই বলে দারোয়ান বাইরে ল্যান্ডলাইন থেকে অফিসে রায়হান সাহেবকে ফোন দিল। স্যার, আসসালামু আলাইকুম, একজন হুজুর সাহেব নাকি রাস্তায় আপনার মানিব্যাগ পেয়েছে, সেটা উনি ফেরত দিতে এসেছেন। আমি কি ওনাকে ভেতরে পাঠাবো? দারোয়ানের মুখে কথা শুনে রায়হান সাহেব যেন আকাশ থেকে পড়লেন। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, ওনাকে তাড়াতাড়ি ভেতরে পাঠিয়ে দিন। দারোয়ান ফোনটা কেটে দিয়ে ইমরানকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। ইমরান দারোয়ানকে জাজাকাল্লাহ খায়রান বলে অফিসের ভেতর ঢুকলো। রায়হান সাহেব ওনার কেবিনেই বসেছিলেন। ইমরান সালাম দিয়ে রায়হান সাহেবের কেবিনে ঢুকলো। রায়হান সাহেব সালামের জবাব দিয়ে ইমরানের কাছে গেলেন। রায়হান সাহেব সালামের জবাব দিয়ে ইমরানের কাছে এগিয়ে গেলেন। আরে তুমি তো সেই যে কিছুক্ষণ আগে আমার গাড়ির সামনে চলে এসেছিলে। ইমরান তার কাছে থাকা মানিব্যাগটা রায়হান সাহেবের দিকে দিয়ে বলল, জি আঙ্কেল, আমি সেই ছেলে। আঙ্কেল, এই যে নিন আপনার মানিব্যাগ, রাস্তায় পড়ে গিয়েছিল, এটাতে হয়তো আপনার অনেক দরকারি জিনিস আছে, সেজন্য ফেরত দিতে এলাম। রায়হান সাহেব মানিব্যাগটা হাতে নিয়ে ইমরানকে উদ্দেশ্য করে বলল, তুমি যে আজ আমার কত বড় উপকার করলে তা বলে শেষ করা যাবে না। আর যদি এটা না পেতাম তাহলে অনেক বড় বিপদে পড়ে যেতাম। তোমাকে অসংখ্য শুকরিয়া বাবা, তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। হারি আঙ্কেল, এভাবে বলছেন কেন? এটা তো আমার কর্তব্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যদি কোনো কুড়িয়ে পাওয়া বস্তু তুলে নেয়, সে যেন এ বিষয়ে দুজন ন্যায়পরায়ণ সাক্ষী রাখে, সে যেন বিষয়টি গোপন না রাখে, পরিবর্ধন না করে। এরপর যদি মালিক এসে যায় সে তাহলে সেই সেটার অধিকারী। আর যদি মালিক না আসে তাহলে সেটা আল্লাহর সম্পদ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। ইবনে হিব্বান, হাদিস 4894। যেহেতু আমি আপনার ঠিকানা পেয়েছি, সেহেতু আমার কর্তব্য ছিল এটা যে আমি যেন আপনাকে আপনার জিনিসটা ফিরিয়ে দিই, তাই এটা আপনাকে ফেরত দিতে এলাম। হিমানের এমন সততা, ব্যবহার আর কথা শুনে রায়হান সাহেব মুগ্ধ হয়ে গেলেন। সত্যি, তোমার মতো মানুষ আজকাল খুঁজে পাওয়া মুশকিল। বাবা, বলো তোমার জন্য আমি কি করতে পারি? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাকে খুশি করার। বলো কি চাও? ইমরান রায়হান সাহেবের এমন কথা শুনে মুচকি এসে বলল, জি না আঙ্কেল, আমার কিচ্ছু লাগবে না, আপনি শুধু আমার জন্য মন থেকে দোয়া করবেন, তাহলেই হবে। তা তো অবশ্যই করব। আচ্ছা বাবা, তোমার নাম ঠিকানা তো কিছুই জানা হলো না, তোমার নাম কি বাবা? আমার নাম ইমরান হাসান, আর আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। বাহ,
মাশাল্লাহ। আচ্ছা আঙ্কেল, আজ আমি আসি। আসলে আজকে আমি গ্রামের বাড়ি যাচ্ছিলাম, তখন রাস্তায় ওই গাড়ির ঘটনাটা ঘটলো, আর তারপর আপনার মানিব্যাগ পেলাম, সেজন্য এটা ফেরত দিতে এলাম। ইমরান মুচকি এসে বলল, হয়তো ট্রেনটাও এতক্ষণে চলে গেছে। এ কথা শুনে ডাইন সাহেব বলেন, হে আল্লাহ, তাহলে এখন তুমি গ্রামে যাবে কি করে? সে আমি কোনো একটা ব্যবস্থা করে নিব। আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? ইমরান মুচকি এসে বলল, জি না আঙ্কেল, শুক্রিয়া, আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না। আমি কোনো না কোনো একটা ব্যবস্থাই করে নিব। আজ তাহলে আসি। ঠিক আছে বাবা, কিন্তু মনে রেখো, ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করো। তোমাকে কোনো কাজে সাহায্য করতে পারলে নিজেকে অনেক ধন্য মনে করব। এই বলেই ইমরানকে রায়হান সাহেব ওনার একটা কার্ড দিলেন। ইমরান কার্ডটা নিজের কাছে রেখে দিয়ে বললেন, দিল। ইমরান কার্ডটা নিজের কাছে রেখে দিল। আর রায়হান সাহেবকে উদ্দেশ্য করে বলল, জি অবশ্যই, আজ তাহলে আসি। এই বলে সালাম দিয়ে ইমরান সেখান থেকে চলে গেল। রায়হান সাহেব ইমরানকে দেখে সত্যি অভিভূত হলেন। ইমরানের ব্যবহার, সততা আর কথা বলার ধরন রায়হান সাহেবের খুব ভালো লাগলো। ইমরান রায়হান সাহেবের অফিস থেকে বেরিয়ে কিছুক্ষণ পর রেল স্টেশনে পৌঁছে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে আজকে একটা বিশেষ সমস্যার কারণে ট্রেন এখনও ছাড়েনি। আরও 5 মিনিট পর ট্রেন ছাড়বে। এটা শুনে ইমরান মনে মনে শুক্রিয়া আদায় করলো আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হলেও ট্রেন এখনও ছাড়েনি, নয়তো আমাকে অনেক কষ্ট করে বাড়িতে যেতে হতো। ইমরান ট্রেনের ভিতরে গিয়ে বসলো। ভাগ্যক্রমে জানালার পাশের সিটটায় ইমরান পেল। জানালার কাছের সিটটি ইমরানের খুব পছন্দের, কারণ চলন্ত ট্রেন থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে ইমরানের বেশ ভালো লাগে। ইমরানের মনে হয় বাইরের গাছপালা, বাড়িঘর এগুলো হয়তো তার পিছু পিছু ছুটছে। কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দিল। ট্রেনের ভিতর অনেক ভিড়। ট্রেনের মধ্যে মধ্য বয়সের একজন বাদাম বিক্রেতা উঠেছেন। জায়গা না পেয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। দেখে মনে হচ্ছে তিনি খুব অসুস্থ, বারবার ঢলে পড়ে যাচ্ছিলেন। ইমরান এই বিষয়টা লক্ষ্য করলো, আর বৃদ্ধ লোকটাকে দেখে ইমরানের খুব মায়া হলো। ইমরান খুব নরম দিলের ইনসান, কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, সবাইকে নিজের সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করে। ইমরান সেই বৃদ্ধ লোকটিকে ডেকে এনে নিজের সিটে বসিয়ে দিল। আর বৃদ্ধ লোকটিকে বলল, চাচা আপনি এখানে বসুন, আপনাকে দেখে তো অনেক অসুস্থ মনে হচ্ছে, তাই অসুস্থ শরীর নিয়ে কেন বের হয়েছেন? লোকটি কাঁপা কাঁপা গলায় বলল, কী করবো বাবা বলেন, বাড়িতে আমি আর আমার বুড়ি, আমরা দুইজন একাই থাকি, সংসারে আয় রোজগারের আর মানুষ নেই, এই জন্য বাধ্য হয়ে আমাকে অসুস্থ শরীর নিয়ে কাজে বের হতে হয়। লোকটি কাঁপা কাঁপা গলায় বললেন, কেন আপনার ছেলে মেয়ে নেই? কেন আপনার ছেলে মেয়ে নেই? দুঃখের কথা কি আর বলবো বাবা, 2 ছেলে আর 1 মেয়ে আমার। মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি, আর 2 ছেলে অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করে। অনেক বছর আগে বউয়ের পরামর্শে 2 ছেলেই আমাদেরকে রেখে আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার সময় অনেক অনুরোধ করেছিলাম যাতে আলাদা না হয়। এক পর্যায়ে রেগে গিয়ে 2-4টা কথা রাগের মাথায় বলে ফেলেছিলাম। এরপর থেকে 2 ছেলের মধ্যে কোনো ছেলে আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এখন তারা কোথায় থাকে সেটাও জানি না। তাই আমাদের 2 বুড়ো বুড়িকে কষ্ট করে সংসার চালাতে হয়। মেয়ের শ্বশুরবাড়ি তেমন অবস্থাশীল না, তবুও মেয়েটা যথাসাধ্য চেষ্টা করে সাহায্য করার। কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে বৃদ্ধ লোকটির চোখ দিয়ে পানি চলে এলো। এদিকে বৃদ্ধের কথা শুনে ইমরানের 2 চোখও ছলছল করে উঠল। ইমরান বৃদ্ধ লোকটিকে উদ্দেশ্য করে বলল, দুঃখ পাবে না চাচা, আল্লাহ নিশ্চয়ই এই প্রতিদান আপনাকে দিবেন। আর আপনার ছেলেদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আর তারা যাতে তাদের ভুলটা বুঝতে পারে, আপনার কাছে আবার ফিরে আসে। কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে বৃদ্ধ লোকটির চোখ দিয়ে পানি চলে এলো। এদিকে বৃদ্ধের কথা শুনে ইমরানের 2 চোখও ছলছল করে উঠল। ইমরান বৃদ্ধ লোকটিকে উদ্দেশ্য করে বলল, দুঃখ পাবে না চাচা, আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান দোয়া করি, আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান আপনাকে দিবেন। আর আপনার ছেলেদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আর তারা যাতে তাদের ভুলটা বুঝতে পেরে আপনার কাছে আবার ফিরে আসে। বৃদ্ধ লোকটি চোখের পানি মুছতে মুছতে বললেন, তাই যেন হয় গো বাবা। আসরের আজানের সময় ইমরান তার গ্রামে এসে পৌঁছালো। যেহেতু আজান পড়ে গেছে, সেহেতু বাড়িতে যাওয়ার আগে সে গ্রামের মসজিদে নামাজটা আদায় করে নিল। ওদিকে ইমরানের মা আর তার ছোট বোন ইকরা ইমরানের জন্য বাড়িতে অপেক্ষা করছে। মসজিদ থেকে নামাজ পড়ে ইমরান বাড়ির দিকে পা বাড়ল। কিছুক্ষণ পরে ইমরান বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে ঢুকেই মা মা করে পুরো বাড়ি মাথায় তুলে নিল ইমরান।
ইমরানের ডাক শুনে ইমরানের মা মুচকি এসে বললেন, হে যে আমার পাগল ছেলে এসে পড়েছে, এবার মামা করে পুরো বাড়ি মাথায় তুলবে। হ্যাঁ, মা ইকরাকে ডাক দিয়ে বলল, ইকরা, তোর ভাই এসে গেছে, তাড়াতাড়ি আয় ঘর থেকে। ইকরা আর তার মা বারান্দায় বেরিয়ে এলো। মা আর বোনকে দেখে ইমরান সালাম দিল। সালাম দিয়ে ইমরান তার মাকে জড়িয়ে ধরে বলল, ইস, কতদিন পর তোমাকে দেখলাম মা, প্রাণটা জুড়িয়ে গেল। এদিকে ইকরা ইমরানকে খোঁচা দিয়ে বলল, হো, খালি মাকে দেখি প্রাণ জুড়ায়, আর আমাকে তো ভুলেই গেছিস। এবার ইমরান মাকে ছেড়ে ইকরার এক কান ধরে বলে, বেশি পাকনা বুড়ি হয়ে গেছিস তাই না? প্রতিদিন তো মায়ের আদর খাস, আর আজকে আমি এতদিন পর এসে মাকে জড়িয়ে ধরেছি বলে হিংসা হচ্ছে তাই না? হুম। আরে আরে ভাইয়া, কানটা ছাড়, লাগছে তো, উফ, ছাড় না। ইমরান ইকরার কানটা ছেড়ে দিয়ে বলল, কেমন আছিস রে আমার বুড়ি বোন? ইকরা মুখ বেঁকিয়ে বলল, হয়েছে হয়েছে, আমার কথা জিজ্ঞেস করতে হবে না। তুই আমাকে একটুও ভালোবাসিস না। যদি ভালোই বাসতি তাহলে কি আর এতদিন পর বাড়িতে আসতি? আমাদের কথা বুঝি তোর একটুও মনে পড়ে না? ওরে আমার পাগলি বোন রে, আমি কয়েক মাস অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য আসতে পারিনি। ভাই বোনের কথা থামিয়ে মা বলল, তাই এইসব কথা কি এখানে দাঁড়িয়ে শেষ করবে নাকি? ছেলেটা এত দূর জার্নি করে এসেছে, ওকে হাত মুখ ধুয়ে বিশ্রাম করতে দে, তারপর সব কথা বলিস, ঠিক আছে? একটা মায়ের কথা শুনে বলল, ঠিক আছে ঠিক আছে, আয় ভাইয়া, ভেতরে আয়, ফ্রেশ হয়ে নে, তারপর গল্প করব তোর সাথে। ঠিক আছে রে বুড়ি, তোর জন্য কিছু গিফট এনেছি, তুই ব্যাগটা নিয়ে ঘরে রাখ, আমি ফ্রেশ হয়ে আসছি। ইকরা মায়ের কথা শুনে বলল, ঠিক আছে, হাই ভাইয়া, ভেতরে আয়, ফ্রেশ হয়ে নে, তারপর গল্প করবো তোর সাথে। ঠিক আছে রে বুড়ি, আর শোন, তোর জন্য কিছু গিফট এনেছি, তুই ব্যাগটা ঘরে নিয়ে রাখ, আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে ইমরানের মা সালেহা বেগম বলেন, বাবা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়, আমি তোর জন্য কিছু পিঠে বানিয়েছি, সেগুলো নিয়ে আসছি। ইমরান কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে তার ঘরে গিয়ে বসলো। ইকরা আর সালেহা বেগম ইমরানের জন্য নানান রকম পিঠে নিয়ে আসলো, কারণ ইমরান এতদিন পর বাড়িতে এসেছে, আর মায়ের হাতের পিঠা ইমরানের বড্ড প্রিয়। ইকরা পিঠার প্লেটগুলো ইমরানের কাছে এগিয়ে দিয়ে বলল, হে নে ভাইয়া, তোর সব ফেভারিট পিঠা, এখানে নারকেল পুরি, তেলে পিঠা, পাটিসাপটা আর পাঁপড় আছে। এতগুলো পিঠা দেখে ইমরান তার মাকে বলল, হে আল্লাহ, মা, তুমি এত পিঠা কেন বানিয়েছো? এতগুলো একসাথে খাবো কি করে? ইমরানের মুখে কথা শুনে সালেহা বেগম মুচকি হেসে বললেন, দেখো ছেলের কাণ্ড, এগুলো তো সব তোর প্রিয় পিঠা, তুই এগুলো খেতে পছন্দ করিস, তাই তোর জন্য আলাদা করে বানানো। আর কতদিন তোকে নিজের হাতে কিছু করে খাওয়াতে পারে না? ওই ঢাকা শহরে কি খাস দেখাস আমি তো কিছুই জানি না, তাই কথা না বাড়িয়ে চুপচাপ খা। মায়ের কথার সাথে তাল মিলিয়ে হিকরা বলল, শুধু কি পিঠা? মা তোর জন্য তোর সব প্রিয় খাবার, যেমন ছোট মাছ, বেগুনের বড়া, মাসকলাইয়ের ডাল আর গরুর গোশত রান্না করেছে। ইমরান এই কথা শুনে বলল, হে আল্লাহ, মা, তুই শুধু শুধু এত খরচ কেন করতে গেলে? এমনিতেই এবার তোমাদের তেমন টাকাও পাঠাতে পারিনি, তার মধ্যে তুমি আমার জন্য এতগুলো রান্না করে কেন অযথা খরচ করলে? ইমরানের এমন কথা শুনে সালেহা বেগম ইমরানের মাথায় হাত রেখে বললেন, রে আমার দায়িত্ববান ছেলে রে, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, রিজিকের মালিক আল্লাহ, উনি ঠিকঠাক চালিয়ে নেবেন। ইকরা মাঝখানে বলে উঠল, খিরে ভাইয়া, তুই কি এখন এসব খাবারে হিসাব নিয়ে পড়ে থাকবি, নাকি পিঠেগুলোও খাবি? পিঠেগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তুই না বললি আমার জন্য কি এনেছিস, সেগুলো কোথায়? আচ্ছা ঠিক আছে, খেয়ে নে, তারপর দেখাচ্ছি। ইমরান পিঠা খেয়ে নিজের ব্যাগটা নিয়ে নিল। ব্যাগ থেকে সে ইকরা আর তার মায়ের জন্য আনা জিনিসগুলো বের করলো। বের করে ইকরা আর মায়ের হাতে দিল। ইকরা আর মায়ের জন্য ইমরান নতুন বোরখা, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা এনেছে। আর ইকরার জন্য ইমরান ছবি আঁকার রং, তুলি আর আর্ট পেপারও এনেছে, কারণ ইকরা ছবি আঁকতে আর ক্যালিগ্রাফি করতে খুব পছন্দ করে। এসব পেয়ে তো ইকরা মহা খুশি, খুশিতে একদম আকাশে উঠছে। ইকরা খুশিতে কাচাবাচি হয়ে বলল, ইস ভাইয়া, তুই কি করে জানলি যে আমার এগুলো প্রয়োজন ছিল? ইমরান বোনের চোখে মুখে আনন্দ দেখে নিজেও খুশি হয়ে গেল। আরে বুড়ি, আমি জানবো না তো কে জানবে শুনি? আমি তো তোর বড় ভাই নাকি? ছোট বোনটার কি প্রয়োজন আর পছন্দ সেটা আমি জানবো না? ইকরা খুশি হয়ে বলল, জাজাকাল্লাহ খাইরান ভাইয়া, উহিব্বুকি ফিল্লাহ। ইমরান ইকরার এই কথা শুনে মুচকি এসে ইকরার দুই গালে ধরে বলল, ওয়া ইয়াক্কি আহাব্বা কাল্লাজি
আহবাবতানি লাহু মেরি প্যারি বেহেন। এই মুহূর্তে সালেহা বেগম আমাদের জন্য বল এই মুহূর্তে সালেহা বেগম বললেন, আমাদের জন্য এত কিছু আনলি তো তার নিজের জন্য কি এনেছি শুনি? মায়ের কথা শুনে ইমরান আমতা আমতা করে বলল, ইয়ে না মানে মা। সালেহা বেগমের আর বুঝতে বাকি রইল না যে ইমরান নিজের জন্য কিছু কিনে নেই। জানতাম তুই নিজের জন্য কিছু কিনিসনি। একটু আগেই তো খুব করে বলছিলি যে আমার জন্য এত কিছু কেন রান্না করলে, আমি নাকি তোর জন্য এত খরচ করে ফেলেছি। তাহলে এখন তুই নিজের জন্য কিছু না কিনে আমাদের জন্য এত কিছু কিনে কেন অযথা খরচ করলি? আরে মা, এগুলো তো তোমাদের প্রয়োজন ছিল তাই এনেছি। আর তোর জন্য যে 2টা পাঞ্জাবি কিনতে বলেছিলাম, কেন কিনলি না? ওরে আমার সোনা মারে, আমার যা আছে তাদের দিব্যি চলে যাবে, নতুন পাঞ্জাবির প্রয়োজন নেই। তোমাদেরকে দিতে পেরেছি, এতেই আমি খুশি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। হয়েছে হয়েছে, এত অজুহাত দিতে হবে না। তুই বিশ্রাম কর, আমি আর ইকরা গিয়ে বাকি কাজগুলো সেরে নিই। এই ইকরা, আমার সাথে একটু আয়, আমাকে একটু সাহায্য করবি। ঠিক আছে মা, আসছি। এই বলে সালেহা বেগম আর ইকরা তাদের কাজে চলে গেলেন। ইকরা ঘর থেকে বের হওয়ার আগে ইমরানকে একটা চিমটি দিয়ে দৌড় দিল। ইমরান বাড়িতে আসতে এমন খুনসুটি চলতেই থাকে তাদের দুই ভাই বোনের মধ্যে। এই চিমটির কথা মনে থাকে যেন রে বুড়ি, পরে মজা বুঝবি। এই বলে ইমরান বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় একটু গায়ে এলিয়ে দিল আর গভীর চিন্তায় ডুব দিল। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরের দায়িত্বশীল সবার হয়তো একই অবস্থা। নিজের কথা চিন্তা না করে পরিবারের বাকি সদস্যদের মুখে হাসি ফুটাতে পারলে যেন তাদের চরম সুখ। পরিবারের সদস্যদের মুখে হাসি যেন তাদের অন্তরে প্রশান্তির বন্যা বয়ে দেয়। ওদিকে ঈশিতার জন্মদিনের পার্টি থেকে ফিরে আসার পর 2 দিন হয়ে গেল। ঈশিতা অনেকবার ইউষাকে ফোন দিয়েছে, কিন্তু এই 2 দিনে ইউষা একবারের জন্য ফোন ধরেনি। ঈশিতার কোনো মেসেজের রিপ্লাইও দেয়নি, কারণ ইউষার রাগ আর জেদ একটু বেশি তাই। আর কোনো উপায় না পেয়ে ঈশিতা ঈশাদের বাসায় চলে এলো ইউষার রাগ ভাঙাতে। ঈশিতা কলিং বেল বাজাতেই রহিমা খালা দরজা খুলে দিল। এদিকে ঋতু বেগম রান্নাঘর থেকে বেরিয়ে রহিমা খালাকে বলল, কে এসেছে গো মা? কে এসেছে গো রহিমা? খালাম্মা, ঈশিতা পাইছে। ঈশিতা ঋতু বেগমকে দেখে সালাম দিয়ে ইউষার কথা জিজ্ঞেস করলো। ঋতু বেগম বলল, ইউষা তোর রুমেই আছে। আচ্ছা মা, ওই দিন তোমার জন্মদিনের অনুষ্ঠানে কি কোনো সমস্যা হয়েছিল? না মানে ওই দিন ইউষা খুব রেগে মেগে বাসায় ফিরেছিল, আর তারপর থেকে বাসা থেকে তেমন বেরই হয়নি। আসলে আন্টি, ওই দিন একটু প্রবলেম হয়েছিল পার্টিতে, যার কারণে ইউষা আমার সাথে রাগ করেছে। 2 দিন ধরে অনেক ফোন আর মেসেজ দিচ্ছি, কিন্তু ইউষা ফোনটারই রিপ্লাই দিচ্ছে না, তাই বাধ্য হয়ে বাসায় আসতে হলো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আন্টি, আমি আগে আমার সুন্দরী ঢঙ্গি বান্ধবী রাগ ভাঙিয়ে আসি, তারপর আপনাকে সব খুলে বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওর রুমে যাও, আমি তোমাদের জন্য রাস্তা পাঠাচ্ছি। ঠিক আছে আন্টি। এই বলে ঈশিতা ইউষার রুমের দিকে গেল। দরজা খোলাই ছিল। ইউষা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। ঈশিতা গলা কাশি দিয়ে বলল, খিরে ঢঙ্গি, ভেতরে আসবো? হঠাৎ করে ঈশিতার গলা শুনে ইউষা কিছুটা চমকে গেল, আর পেছনে ঘুরে তাকিয়ে দেখে ঈশিতা তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঈশিতা কিছুটা অভিমান নিয়ে ঈশিতাকে দেখে মুখ ভেঙচি দিয়ে বিছানায় গিয়ে ধপ করে বসে পড়ল। ঈশিতা রুমে ঢুকে ইউষার পাশে গিয়ে বসলো আর ইউষার হাত দুটো ধরে বলল, এভাবে কেউ রাগ করে? তোকে কতবার ফোন দিয়েছি, কতবার মেসেজ দিয়েছি, তারপরে তুই কোনো রিপ্লাই দিলি না। জানিস 2 দিন কতটা খারাপ লেগেছে আমার। ইউষা মুখ গোমড়া করে বলল, আমার সাথে তুই কথা বলবি না? আমি তো তোর সাথে কথা না বলে থাকতেই পারবো না রে। তুই জানিস না, তোর সাথে কথা না বলে আমার দম বন্ধ হয়ে আসে, কারণ তুই যে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। হয়েছে, কেমন বেস্ট ফ্রেন্ড তা খুব ভালো করেই জানা আছে। ওদিন ওই ছেলেকে তো তুই কিছুই বললি না। আরে ওদিন আমি কিছু বলার আগেই তুই রেগে মেগে চলে এলি, আমাকে তো কিছু করার বা বলার সুযোগই তো দিলি না। হয়েছে, হার বলতে হবে না প্লিজ, হার রেগে থাকিস না আমার ওপর, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, তোর উপর আমার আর রাগ নেই, যা। ঈশিতা এই কথা শুনে এক্সাইটেড হয়ে বলল, সত্যি তুমি আমার উপর আর রেগে নেই তো? হ্যাঁ রে বাবা, আর রেগে নেই। এবার খুশি? তাহলে আমাকে জড়িয়ে ধর। ইউষা সাথে সাথে ঈশিতাকে জড়িয়ে ধরল। এরই মধ্যে রহিমা খালা ইউষা আর ঈশিতার জন্য নাস্তা নিয়ে এলো। দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভেতরে একদম পারি আফা? আরে রহিমা খালা, এসো ভেতরে এসো। আফা, খালামা আপনাগর লাইগা নাস্তা পাঠাইছে। ইউষা রহিমা খালাকে নাস্তাগুলো রেখে যেতে বলল। এরই মধ্যে ঈশিতা ইউষাকে বললো যে তারা আজ বাইরে ঘুরতে যাবে। চল ইউষা, আজ বাইরে থেকে ঘুরে আসি। এখন যাবে?
একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। আর তাতে কি হয়েছে? এমন ভাব করছিস যেন কোনোদিন সন্ধ্যার সময় বাইরে যাসনি। ঠিক আছে, তুই নাস্তাগুলো আগে শেষ কর, আমি রেডি হচ্ছি। এই বলে ইউষা ঝটপট তৈরি হয়ে নিল। ইউষা বাইরে যাওয়ার জন্য ওয়েস্টার্ন ড্রেস পরে নিল। যে কোনো ড্রেসে ইউষাকে অপূর্ব লাগে। ইউষা রেডি হয়ে ঈশিতাকে দেখিয়ে বলল, আমাকে কেমন লাগছে রে দোস্ত? ঈশিতা বরাবরের মতোই বলল, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে দোস্ত, কেউ তোর থেকে চোখ ফেরাতে পারবে না। ইউষা এই কথা শুনে হাসল। আচ্ছা তাড়াতাড়ি চল না, না হলে বেশি দেরি হয়ে যাবে। আচ্ছা আমরা যাচ্ছিটা কোথায়? ঈশিতা হেসে বলল, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। হচ্ছে না ঠিকানায় হারিয়ে যাবো আজ দুই বান্ধবী মিলে। ঈশিতার আমার কথা শুনে ইউষা হেসে দিল। হয়েছে হয়েছে, এত ডায়লগ পারতে হবে না, চলেন চলেন, না হয় দেরি হয়ে যাবে। এই বলে ঈশিতা আর ইউষা বাইরের দরজা পর্যন্ত যেতেই ঋতু বেগম পেছন থেকে ডাক দিয়ে ইউষাকে থামিয়ে দিলেন। কি ব্যাপার ইউষা, হে অবেলায় কোথায় যাচ্ছে? তা আবার আমাকে না বলে? মায়ের কথা শুনে ইউষা মাকে বলল, মা আমি ঈশিতার সাথে একটু ঘুরতে যাচ্ছি, রাতে এসে পড়বো। রাতে এসে পড়বো মানে? তুই কি জানিস না আজকাল ঢাকা শহরের অবস্থা ভালো না? যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। বিপদে কি কোনো হাত পা আছে যদি কোনো অঘটন ঘটে? ও কামন মা, তোমার মেয়ের কিচ্ছু হবে না। কোনো ছেলে যদি কিছু করতে আছে, ঘুষি দিয়ে একদম নাক ফাটিয়ে দিব। কথাগুলো হয়তো বলা সহজ, করা ততটাই কঠিন। আর তোর বাবা যদি ফোন দিয়ে তোর কথা জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? বাবাকে কিছু একটা বলে দিও। আর বাবা আমার কথা তোমাকে বলবেও না। আচ্ছা মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা যাই। বাই বাই মা। এই কথা বলে ইউষা আর ঈশিতা হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। ঋতু বেগম পিছু পিছু অনেক ডাকলে, কিন্তু কি শুনে কার কথা? মায়ের কথা না শুনে ইউষা চলে গেল। ঋতু বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হে আল্লাহ, আমার মেয়েটাকে হেফাজত করো, ওকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিও। এদিকে মাগরিবের আজান পড়ে গেছে। ইমরান মসজিদে যাওয়ার জন্য তৈরি হলো। মাকে বলে সে মসজিদে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়া শেষে বাড়ি ফেরার পথে তার পড়ার কতগুলো ছোট ভাইকে নামাজ পড়া শেষে ইমরান তার পাড়ার কতগুলো ছোট ভাইকে দেখতে পেল। ছেলেগুলো একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ক্যারাম খেলছিল। ছেলেগুলো ইমরানকে দেখতে পেয়ে ডাক দিল। ছেলেগুলোর মধ্যে একটা ছেলের নাম রিমন। রিমন ইমরানকে দেখে ডাক দিল, আরে ইমরান ভাই, কবে এলে গ্রামে? ইমরান ওদের কাছে গিয়ে সালাম দিয়ে বলল, হেই তো আজকে এলাম। তা ছোট ভাইরা আমার, কেমন আছিস তোরা? হেই তো ভালোই তো। তা তোমার কি খবর, চাকরি টাকরি পেলে নাকি? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর চাকরির জন্য চেষ্টা করছি, ইনশাল্লাহ দোয়া করিস যাতে আল্লাহ কিছু একটা ব্যবস্থা করে দেন। তা তো অবশ্যই। ইমরান কিছুটা অবাক হলো, কারণ এই ছেলেগুলোর একটাও নামাজের সময় মসজিদে আসেনি। তো ইমরান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা তোরা তো মাগরিবের সময় কেউ নামাজ পড়তে এলি না, ব্যাপার কি রে? তোরা কি নামাজ পড়িস না? আর এখানে এভাবে ক্যারাম খেলছিস কেন? জানিস না এসব খেলা হারাম? রিমন সবার পক্ষ থেকে জবাব দিল, না আমি ইমরান ভাই, আমরা কেউ নামাজ পড়ি না। আর ক্যারাম খেলা নিয়ে কি যেন বললে, এটা হারাম? ক্যারাম খেলা হারাম, এটা প্রথম শুনলাম। এই কথা শুনে রিমনের সাথে যে ছেলেগুলো ছিল তারা হা হা করে হেসে দিল। ইমনের কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগলো। তাই ওই ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, কেন তোরা জানিস না ক্যারাম খেলা হারাম? শুধু এই ক্যারাম খেলা না, আরও অনেকগুলো খেলা আছে যেগুলো সম্পূর্ণ হারাম। দাঁড়া, তোদেরকে কতগুলো কথা বুঝিয়ে বলি, তাহলে তোরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবি। যেমন দাবা, লুডো ও ক্যারাম অথবা ক্যারম। আমাদের সমাজে প্রচলিত তিনটি খেলার নাম। তিনটি গুটি দিয়ে খেলা হয়। পাশা খেলা, এগুলো সমগোত্রীয় খেলা। এ সকল খেলাগুলোকে উৎপত্তি ভারতীয় উপমহাদেশে তথা দক্ষিণ এশিয়ার। এ সকল খেলাগুলো সম্পূর্ণ হারাম। তাই চাই তাই তা জুয়ার দ্বারা হোক কিংবা জুয়া ছাড়া এমনি হোক বা হোক না কেন তাই তা জুয়ার দ্বারা হোক কিংবা জুয়া ছাড়া এমনি হোক না কেন, সর্বাবস্থায় হারাম। হাদিসে কঠোরভাবে এই খেলাগুলিকে বিরত থাকা থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি পাশা বা দাবা খেলল সে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হল। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 769, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4938,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি তার পরিবারের কাউকে দাবা বা পাশা খেলা দেখতেন তাহলে তাকে মারতেন এবং দাবা ভেঙে ফেলতেন। মুয়াত্তা মালিক, আউজাজুল মাসালেক, শায়েখুল হাদিস জাকারিয়া কন্দলবি 17/53। সহিহ মুসলিমের হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাশা বা দাবা খেলা খেললেও সে যেন তার হাত শুকরের মাংস ও রক্তে ডুবালো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2260, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4939, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3763, সুনানুল কুবরা নাসাই তালখিসুল হাবির খ 4 পৃষ্ঠা নাম্বার 63। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু হানিফা ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, দাবা বা পাশা খেলোয়াড়কে সালাম দিবে না, কেননা সে প্রকাশ্যে জঘন্য পাপে লিপ্ত। মজমুউল ফাতাওয়া 32/245। দাবা, লুডো, ক্যারাম হ্যাকি খেলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছাত্র ইমাম মোহাম্মদ ইবনুল হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, পাশা, শতরঞ্জ, দাবা ও এরকম অন্যান্য খেলা খেলে কোনো কল্যাণ নেই। মুয়াত্তা মোহাম্মদ হাদিস নাম্বার 905-এর আলোচনায়। প্রকাশক মাকতাবাতুল ইলমিয়া। সুতরাং এটি পরিষ্কার যে দাবা, লুডো, ক্যারাম সব একই খেলা, এগুলো সব হারাম। আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, দাবা অনারবদের জুয়া খেলা, এর দ্বারা দাবা সহ গুটি নিয়ে খেলা অন্যান্য অনারবীয় খেলাগুলো অর্থাৎ লুডো, ক্যারামও হারাম প্রমাণিত হচ্ছে, কেননা এগুলো অনারবীয় এবং এগুলো গুটি দিয়ে খেলা হয়। ফুকাহে কেরামগণ বলেছেন, পাশা বা দাবার ন্যায় গুটি দিয়ে খেলা অন্যান্য খেলাগুলো হারাম। আলী মুগনি 13/154, 155। আল ফুরু 6/573, হাল ইনসাফ 12/52-53। এবার কি বুঝতে পেরেছিস আমি কেন এই ক্যারাম খেলাকে হারাম বললাম? ইমরানের মুখে এসব কথা শুনে ছেলেগুলো হাঁ করে তাকিয়ে আছে। ইমরান ছেলেগুলোর উদ্দেশ্যে আরো বললেন, আচ্ছা তোরা নামাজ পড়িস না কেন রে? তোদের কি নামাজ পড়ার বয়স হয়নি? না মানে ইমরান ভাই, এখন তো আমাদের জীবনটা উপভোগ করার সময়। নামাজ পড়ে অযথা সময় নষ্ট করতে ভালো লাগে না। হেমনের মুখে আমার কথা শুনে ইমরান সাথে সাথে বলে উঠল, হে মাহমুদ, হেদেরকে তুমি হেদায়েত দান করো। নামাজ পড়াকে তোরা সময় নষ্ট করা বলছিস? যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, এত এত নিয়ামত দিয়েছেন আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, আর সেই মহান সৃষ্টিকর্তার জন্য ইবাদত করাকে তোরা সময় নষ্ট বলছিস? সৃষ্টিকর্তা ইবাদত করাকে তোরা সময় নষ্ট বলছিস, আর এখানে এভাবে দাঁড়িয়ে হারাম খেলায় যে মত্ত আছিস, এগুলোকে তোরা জীবনে উপভোগ করছিস ভাবছিস। আর এখানে এভাবে দাঁড়িয়ে হারাম খেলায় যে মত্ত হয়ে আছিস, এগুলোকে তোরা জীবন উপভোগ ভাবছিস। তোরা কি জানিস না মৃত্যুর পর প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে? আর নামাজ যে সফলতার চাবিকাঠি, সেটা কি তোরা জানিস না? ছেলেগুলোর মধ্য থেকে একজন বলে উঠল, নামাজ যদি সফলতার চাবিকাঠি হয় আর জীবনে যদি সফলতাই বয়ে আনে, তাহলে আমার একটা প্রশ্ন তো আছেই ভাই। কি প্রশ্ন বল? তুমি তো ছোট থেকে নামাজ পড়ো, আর দিনের পথেও চলো, তাহলে তোমার সফলতা কোথায়? তোমার পরিবারের এত দুর্দশা কেন? তুমি এখনো চাকরি পাচ্ছ না কেন? তোমার কি ঘরে সুখ আছে? তুমি কি জীবনে সফল? একথা শুনে ইমরান মুচকি হাসলো, একটা হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক সুখী। পৃথিবীতে আমার থেকে খারাপ পরিস্থিতিতে আর মানসিক অশান্তিতে অনেকেই আছে, আল্লাহ তাদের থেকে 1000 গুণে আমাদেরকে ভালো রেখেছেন। আর নামাজ পড়লেই যে মানুষ পার্থিব সব সুখ পেয়ে যাবে, নামাজ হলো সৃষ্টিকর্তার আনুগত্যের জন্য। আজ স্রষ্টার ইবাদতে শর্ত রেখে ইবাদত হয় না, আর আমি দুনিয়ার সফলতার জন্য ইবাদত করি না। আমাদের ইবাদত মাত্র উদ্দেশ্য হওয়া উচিত আখিরাতের সফলতা। ইমরানের মুখে এসব বর্ণনা শুনে ছেলেগুলো হাঁ করে তাকিয়ে আছে। ইমরান ছেলেগুলোর উদ্দেশ্যে আবার বলল, তোরা তো আমার বয়সেই ছোট, তাই বড় ভাই হিসেবে তোদেরকে বোঝানো আমার দায়িত্ব আর কর্তব্য বলে মনে করি।
তাই তোদেরকে এত কথা বললাম ভাই। তাই ভাইরা, আমার এতদিন যা করেছিস তা বাদ দিয়ে সৃষ্টিকর্তা ইবাদতে মনোযোগ দে। ইহকাল আর পরকাল দুটোতেই সফল হতে পারবি, বুঝলি? আচ্ছা, আমি চাই। মা হয়তো আমার জন্য অপেক্ষা করছে, আর আমি যা যা বললাম তা মাথায় রাখিস তোরা। এই বলে ইমরান সালাম দিয়ে সেখান থেকে চলে গেল। ওদিকে রাতে প্রায় 8টা বেজে গেছে। ইউষা আর ঈশিতা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা রেস্টুরেন্টে এসে বসলো। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে যখনই তারা রেস্টুরেন্ট থেকে বের হবে তখনই এক মহা কাণ্ড ঘটে গেল।